তুমি এখানে? তোর কাছে এসেছি। আমার কাছে? স্ট্রেঞ্জ। আমার কাছে তো তুমি কোনোদিনও আসো না বাবু। তোমার জীবনে সবটাই তো শুধু মেঘকে জড়িয়ে। আমার যে একটা এক্সিস্টেন্স আছে ও বাড়িতে, সেটা তো তোমরা ভুলেই গেছে। তোর এই ভাবনাটা যে কতখানি ভুল তুই জানিস না। তোর এই ভাবনাটাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে রেখেছে। তুই নিজেই নিজেকে বিচ্ছিন্ন করেছিস। তোর মা, তোর প্রতি তোর মায়ের ভালোবাসা তুই বুঝতে পারিস নি রে। বুঝিনি নাকি বুঝতে দেওয়া হয়নি, কোনটা বাবু? আর ভাবনার কথা বলছো কেন এরম করে? আমার ভাবনা কি ভুল কিছু ছিল নাকি? তুমি সত্যি সত্যি আমাকে সরিয়ে দাওনি? সত্যি কি তুমি আমাকে আলাদা করে দাওনি? আচ্ছা, তাই যদি হয়, বাবা আর মেয়েতে মিলে কথা বলে ঝগড়া করে আমরা তো সেটা মিটিয়ে নিতে পারতাম না। তোর জন্য এত দূরে আসার দরকার ছিল কি? এতটা মরিয়া হওয়ার দরকার ছিল কি? ছিল না তো। বাড়ি যাও বাবি, বাড়ি যাও। এখন তোমার অনেক কাজ। মেঘের শ্বশুর বাড়ি যাওয়া, ওসব ম্যানেজ করতে হবে তো। পারলে একটা লয়ার অ্যারেঞ্জ করে আমাকে একটু বেল করিয়ে দিও এখান থেকে, সেটাই যথেষ্ট মনে করব। যাও বাবি, বাড়ি যাও। যাচ্ছি, যেতে তো হবেই। থাক বাবি, আমার এতটা সহ্য হবে না। আমি দূরেই ভালো আছি। চিরকাল যেরকম ছিলাম সেটাই তোমার ভাগ্য বলো, আমার নিয়তি। বুঝলি লাল, আর দেরি করা ঠিক হবে না। ওদিকেও তো কিছু রিচুয়ালস আছে। গতকাল যা ঘটলো, তারপরে সেসব নিয়ে কেউ মাথা ঘামাবে বলে মনে হয় না। আমি ফোন করেছিল, বললো মেঘকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসতে। হ্যাঁ, বৌদিও তো ওই একই কথা বলেছে। আসলে প্রত্যেকে খুব ভয় পেয়ে গেছে, বুঝলি। যাকে শোন, এই কথাগুলো এবারের কারোর সামনে বলার কোনো দরকার না। না একদমই না, মানে এতে। হ্যাঁ। আরে ভেতরে কি খবর রে? মেঘ ঠিক আছে তো? হ্যাঁ, ওই আর কি। আমি বলে এলাম যে আমাদের এবার বেরোতে হবে। আমিও ফোন করেছিল, বললাম। আরে এই সিচুয়েশনে তো তাড়াও দেওয়া যায় না। আর এমনিতেই মেঘ এত চাপা স্বভাবের। রুলিতে শরীরে আঘাত না লাগলেও ও যে মনের দিক থেকে জখম পেয়েছে, সেটা ওর মুখ থেকে ভালোভাবেই বোঝা যাচ্ছে। ওই তো দাদা ভাই। হ্যাঁ, আসছে। আঙ্কেল তো এখনো থানা থেকে ফেরেননি, সেই জন্যে। হ্যাঁ, ভদ্রলোক একাই গেলেন। আমাদের কারোর সঙ্গে যাওয়া উচিত ছিল কিনা কে জানে। যেরকম মানসিক অবস্থার মধ্যে উনি আছেন। আঙ্কেল বোধহয় ওখান থেকে একবার ফোন করেছিলেন। ময়ূরীর সঙ্গে একবার দেখা করেই। এই তো, এসো মেঘ। না, বাপি তো এখনো এলো না। বাপি আসা পর্যন্ত একটু ওয়েট করে যাই না। বাপি না এলে আমি যাবো না, মা প্লিজ। বাপি এখনই এসে পড়বে মা, আর দেরি করা ঠিক হবে না। শুভক্ষণ বলে তো একটা ব্যাপার আছে, ওনারা আবার বরণ করার জন্য অপেক্ষা করে আছেন না।
তুমি এত শক্ত হয়ে আছো কি করে বলো তো? আমি বেশ বুঝতে পারছি তোমার তোমার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু তাও তুমি এভাবে। আমি জানি তুমি নিজে ভাইকে কতটা ভালোবাসতে, কিন্তু তাও বলছি একটু কাঁদো না মা, একটু হালকা লাগবে, একটু কাঁদো না। মেঘ, আজকে আমাকে তুই যতটা শক্ত দেখছিস, যতটা কঠিন দেখছিস, এটা আমার অনেক আগে হওয়া উচিত ছিল। আর সেটা যদি হতো তাহলে আজকের দিনটা দেখতে হতো না। পারিনি, আর তার ফলটা আমি ভোগ করছি। আমার চোখের সামনে মৃত্যু তোকে এইভাবে ছুঁয়ে, ও যদি গুলিটা আমাকে করতো আমি ওকে ক্ষমা করে দিতাম, কিন্তু যার জন্য আজকে পৃথিবীতে বেঁচে আছে, যার জীবনের সঙ্গে জীবনটা বাঁধা, সেই মায়ের পেটের রক্তের সম্পর্কে নিজের বোনকে কিভাবে। আন্টি থাক না এসব কথা, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। উত্তেজনার বশে না বিষ্ণু, উত্তেজনার বসে নয়, ও যা করেছে ভেবে চিন্তে করেছে, মাথা ঠান্ডা রেখেই করেছে। দেখো, ওসব কথা মনে না করাই ভালো। আমারই বরঞ্চ ভাবা উচিত যে আমার বড় মেয়ে কোনোদিন ছিলই না। একটা ফ্যামিলিকে কিভাবে একটা রাতের মধ্যে ময়ূরী শেষ করে দিল দেখ। ও কি শুধু নিজের ক্ষতি করলো? এনারা তো সারা জীবনের জন্য জেলে না গিয়েও আসামি হয়ে গেলেন বল সবার চোখে। মেঘকে আমাদের এই ট্রমা থেকে বের করে আনতেই হবে। দাদা ভাইয়ের একার পক্ষে সম্ভব নয়, আমাদের পুরো পরিবারকে মেঘের পাশে দাঁড়িয়ে মেঘকে এই ট্রমা থেকে বের করে আনতেই হবে। কিনা মেঘ, আঙ্কেল এসে গেছেন। হ্যাঁ, না না বেরোয়নি এখনো, বেরোবো। আরে হ্যাঁ, আমরা বেরোই, বেরিয়ে তোমাদের ফোন করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কাঁদিস না মা, কাঁদিস না। দেখ, আমরা তো নিজেদের সামলে নিয়েছি, তুই এবার একটু শক্ত হ। নীলের বাড়িতেও তো সবাই অপেক্ষা করছে না, তারাও তো একটা দুশ্চিন্তাতে রয়েছে। কালকে এখানে যা ঘটে গেল, তারপরে দুশ্চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। না দাদা, দুশ্চিন্তা নয়। দেখুন, যে অপরাধ করেছে সে তো হাতে নাতে শাস্তি পেয়েই গেছে। আমরা শুধু চাইছি আপনাদেরকে একটু বিশ্রাম দিতে, মানসিক বিশ্রাম, যেটা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি আপনাদের পক্ষে পাওয়াটা সম্ভব নয়। আর মেঘ, আমরা বুঝি মা বাবাকে ছেড়ে যাওয়াটা তোমার পক্ষে কতখানি কষ্টের, কিন্তু দিদি ভাই, আপনি আমরা কেউর জন্য। ওকে তো ওর অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। মেঘ, আমি জানি মা, তোমার জীবনের ওপর দিয়ে অনেকটা অন্ধকার সময় বয়ে গেছে, অনেক তিক্ত সময় বয়ে গেছে। তুমি নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে চলেছ। আমি আর তোমার বাপি চেয়েছিলাম যাতে তোমার বিয়েটা নির্বিঘ্নে হয়, সেটা হওয়াটা সম্ভব হলো না। তোমার জীবনের এই তিক্ত সময়, এই অন্ধকার সময়গুলো ভুলে তুমি নিজের জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো, সুখে থাকার চেষ্টা করো, সুখে রাখার চেষ্টা করো। তোমার এই চেষ্টায় তোমার স্বামী আর তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার সঙ্গে তো আছে না। এই যে জীবনটা নতুন করে শুরু করছো, ভালোভাবে বাঁচো, আনন্দে বাঁচো, জীবনের সব কালো ছায়াগুলোকে সরিয়ে দিয়ে বাঁচো। নীল, হাতের উপর হাত রেখে বাঁচো, একে অপরের প্রতি ভরসা রেখো, বিশ্বাস রেখো, ভালোবাসা রেখো। জীবনের কোনো ক্ষেত্রেই, কোনো কিছুতেই তোমাদের মনে যেন কখনো গ্লানি না জন্মায়। সকলে জীবনে এরকম সুযোগ পায় না। নেই, মণিমাণিক্য হারিয়ে ফেলে তাকে ফিরে পাওয়া সবার ভাগ্যে থাকে না। তুমি পেলে যত্ন করো,
আমি কথা দিচ্ছি, অতীতের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে মেঘকে সুখী রাখবো। এবার আমি যাই মা, এর পরেরটুকু আমাকে আর দেখতে নেই। পিসিমা, কনকাঞ্জলি, মেয়েকে পরের বাড়ি পাঠানোর যন্ত্রণায় কি যথেষ্ট নয়? তারপরেও কি এই প্রথাগুলোর কোনো প্রয়োজন আছে? না না, দেখুন এসবের কোনো দরকার নেই। মেঘ যেমন আমাদের বাড়ির বৌমা, তেমন এই বাড়িরও তো মেঘ। ওর সব জায়গাতেই সমান অধিকার। পিসিমা, মেয়ের হাসি মুখ না দেখলে বাপ কি বিদায় দিতে পারে? তুমি আমায় বিদায় করে দিতে পারলে বেঁচে যাও, তাই না? পারলে তো এইভাবে তোকে বুকের মধ্যে রেখে দিরে। তাহলে তাই রাখো না বাপি। আরে তুই কি একটুও বদলাবি না? হ্যাঁ, হাস একটু, হাস। আসবে না আমার মুখে হাসি, তুমি বলো না আমাকে হাসতে। তাহলে যে বাপির কষ্ট হবে, হাসবি না, হাস। চল। তুই মেঘের ওপর গুলি চালানোর আগে আমাদের ওপর গুলি চালালি না কেন? আমাদেরকে কেন মেলা দিলি না? এভাবে তোমাকে ও বাড়ি থেকে নিয়ে আসতে হবে ভাবিনি মেঘ। বিয়েটা আমার কাছে সারপ্রাইজ ছিল ঠিকই, কিন্তু এবারেও যে এইভাবে তাল কেটে যাবে সবকিছুর, তা আমরা কেউই ভাবতে পারিনি। কেন তোমাকে যে বারবার এত আঘাত পেতে হয় আমি জানি না, কিন্তু আমি প্রমিস করেছি, নিজের কাছে প্রমিস করেছি তোমাকে ভালো রাখার, তোমার মুখের হাসি মিলিয়ে যেতে দেব না। আমাদের বাড়িতে তোমাকে নিয়ে আমি হাসি মুখে ঢুকতে চাই মেঘ, কিন্তু কিভাবে কিভাবে তোমার মুখে হাসি ফেরাবো? মেঘের মুডটা ঠিক করতে হবে বাড়ি ঢোকার আগে। করতেই তো চাই, কিন্তু কি করে? অতীতটা যেটা পেরিয়ে এসেছো সেটার মনে রেখো না। বাপি মা সকালে কি বললো মনে আছে তো? চেষ্টা করো। জানি অতীত শুধুমাত্র যন্ত্রণাই দেবে আমাকে, কিন্তু যতবার দিদিভাইয়ের ওই মুখটা ভেসে আসছে চোখের সামনে, ততবার আমার কেমন একটা লাগছে। আমি আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ভেবো না প্লিজ, অন্তত আমার কথা ভেবে কিছু ভেবো না। এই মেঘ, দাদাভাই কি বলছে গো তোমার কানে কানে? তোমাকে পটানোর চেষ্টা করছে না? এই মেঘ কি রে? বৌদি বল, বৌদি বলা প্র্যাকটিস কর। আজ থেকে তোদের নাম ধরে ডাকা বন্ধ। এই লাল, তুইও কিন্তু নাম ধরে ডাকবি না। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না দাদাভাই, একদম চেষ্টা করবি না। এই মেঘ, তুমি কিন্তু এসব একদম মেনে নেবে না। তুমি আমাকে বলো, এই এত কিছু প্ল্যান হলো, এত কিছু হলো প্ল্যান করে, ও গট করে বিয়ে করতে চলে গেল, আর কাকে বিয়ে করছে সেটাও জানবে না, মানে জানে না। এটা কি হয়? তুমি আমাকে বলো। মানে তোরা এগুলো কি বলছিস? আমি জানতাম আগে থেকে মেঘকে বিয়ে করতে যাচ্ছি। সেটাই তো মনে হওয়াটা স্বাভাবিক, তাই না বল ছোটদা ভাই? রাইট। দাদা ভাইয়ের মতন একজন স্মার্ট লোক
কিছু না জেনে বিয়ে করতে চলে যাবে? বৌদি, আমার মনে হচ্ছে দাদাভাই কিন্তু পুরো কনস্পিরেসির মধ্যে ছিল। এই তোরা কোন দিকে রে? আমার দিকে না মেঘের দিকে? আমরা ন্যায়ের দিকে, সত্যের দিকে আমরা। তাই চল বাড়িতে চল, আমি দেখছি তোরা কতটা ন্যায়ের দিকে আর কি দিকে। আমি বোঝাচ্ছি তোকে, চল বাড়ি চল। এমন মার খাবি না বুঝতে পারবি। মেঘ, তুমি কিন্তু এদের কথা একদম কানে তুলবে না। আমি মোটেও জানতাম না যে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। আর জানলে কি করতে? মেঘ, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমাদের এই ঝগড়াটা আগে হয়ে গেছে, ওরা সেটাকে উস্কাতে চাইছে। তুমি কিন্তু একদম ওদের কথা কান দেবে না। এই না না বৌদি, একদম ছাড়বে না। তখন কিন্তু প্রশ্নটার উত্তর এড়িয়ে গেছে, তুমি কিন্তু এখন একদম ছাড়বে না। তুমি ওকে জিজ্ঞেস করো তো, ও যদি প্রথম থেকে জানতো যে তোমার সাথে বিয়ে হচ্ছে তাহলে ও কি করতো? ও চেপে ধরুক না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু ও তো চেপে ধরেই না, এটাই তো আমার দুঃখ রে। লাল গিনি, তোমরা দেখলে তো এবারেও কিন্তু প্রশ্নের উত্তরটা এড়িয়েই যাওয়া হলো। ঠিক ঠিক ঠিক, এড়িয়ে গেলে তো চলবে না। আমাদের ডিমান্ড প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ ঠিক, আমাদের ডিমান্ড, আমাদের প্রশ্নের উত্তর চাই দাদা ভাই। তুই যদি প্রশ্নের উত্তরটা না দিস তাহলে আমি ধরেই নেব যে তুই জানতিস, সমস্ত কিছুটা তুই জানতিস। বেশ, আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমার উত্তর শুনে যেন কেউ লজ্জা না পায়, আমি আগের থেকে সাবধান করে দিলাম। ছেড়ে দাও গো, তোমাদের দাদা ভাই এখন বানিয়ে বানিয়ে অনেক কিছু বল। ছেড়ে দাও, আমার প্রশ্নের উত্তরের দাও। কি হলো, ভয় পাচ্ছ? বলে কি হতো সেটা ভেবে আর কি হবে, তাই না? যেটা ঘটে গেছে সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। এ কি বুধ, এত তাড়াতাড়ি তো পিছিয়ে গেলে চলবে না। হ্যাঁ একদম। দাদা ভাই, আমরা জানতে চাই তুই কি করতিস। দাদা ভাই বল না, তুই কি করতিস বল না। সকলে জানতে চাইছে মেঘ, বলে দি। বাহ, আমি যদি জানতাম বিয়েটা মেঘের সঙ্গে হচ্ছে তাহলে। আর কি হলো বল। আরে আরে আগে 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 কি করতো? উত্তরটা অনেক লম্বা রে, বাড়ি এসে গেছে। চল। দিদিভাই, হ্যাঁ ও দিদিভাই হ্যাঁ, শোনো, বল, বল, লাল বল। ফোন করেছিল, ওরা কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। ও এসে গেছে? ওরা এসে পড়েছে, সর্বনাশ করেছে। ওই দেখো, এদিকে তো কিছুই গোছগাছ হয়নি। বড় বৌমা রাখো রাখো রাখো, এসবের দিকে তোমাকে নজর দিতে হবে না, বড়দের জন্য তৈরি হও। আচ্ছা আর আচ্ছা শোনো, ও নতুন বউ এসে দাঁড়ালেই না শাক বাজতে বলবো। আচ্ছা মা, আচ্ছা। মিষ্টি কই, মিষ্টিটাও জোগাড় নেই। মিষ্টি মিষ্টি, এই দেখো মা, মিষ্টি চলে এসেছে, এই দেখো। বলছি যে তুমি একটু শান্ত হয়ে বসো না মা। হ্যাঁ না, মানে বরণের সময় এতক্ষণ দাঁড়ালে তোমার কষ্ট হবে তো, আমি বলো। বসবো না আচ্ছা আচ্ছা বাবা, তোমার যা ইচ্ছে তাই করো। এই মিনি, তুই এক কাজ কর, এই কাপড়টা বরং ওখানে পেতে দে, দুধে আলতা পা দিয়ে তো ঢুকবে, তাই না? এখন পাতলে না সবাই পায়ে পায়ে একসা করবে, তার থেকে বউ এসে দাঁড়াক, আমি সময় মতো ঠিক পেতে দেবো। মনে থাকবে। এই গাড়ির আওয়াজ, ওরা এসে গেছে। হ্যাঁ এবার মাথায় ঘোমটাটা তোলো, অন্তত বরণের সময় ঘোমটাটা দাও। মা বলছি যে মাথায় ঘোমটা দিয়ে কি সব কাজ করা যায় বলো? একটু অসুবিধাই তো হয়, তাই না? কিন্তু এটা তো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘোমটা দিতে হবে তো, একটুখানি ব্যাপার, সে আমি দিয়ে নেবো, ম্যানেজ করে দেবো। আমাকে একটু দিয়ে দিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লাগিয়ে আমার না একটু ভয় ভয় করছে। দিদিভাই, তোমার এখনো ভয় লাগছে? হ্যাঁ, ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে এলো। হ্যাঁ না, মানে কাল যা হলো দেখলি তো, ময়ূরী যে এতটা ডেসপারেট হয়ে উঠবে আমি তো ভাবতেও পারিনি। যদি কিছু হয়েছে তো বল। কিচ্ছু হয়নি তো দিদিভাই, ঈশ্বর রক্ষা করেছেন। আর এই যে ময়ূরী হাতে নাতে ধরা পড়লো, ওর বাবা মাই ওকে পুলিশের হাতে তুলে দিল, অ্যারেস্ট করালো। এর আগে তুমি ভাবো যে ময়ূরী কতবার এই ধরনের কাজ করেছে, কোনো না কোনো ভাবে হাত ফসকেও বেরিয়ে গেছে। কিন্তু তুমি দেখো, এবার কিন্তু ঠিকও ধরা পড়লো, ওর মা ওকে ধরিয়ে দিল। আমি একটা কথা বলতে চাই, এখানে উপস্থিত সকলকেই আমি কথাটা বলছি।
কাল আমার নাত বউয়ের বাড়িতে যা যা ঘটেছে, পারতপক্ষে সেই সব কথা তুলে আমার নাত বউকে নতুন করে যেন কেউ আঘাত না করে। এমনিতেই মরমে মরে আছে আমার নাত বউ। তাছাড়া ওর বাড়ির ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, আমরা সাক্ষী, আমরা সকলেই ছিলাম, তোমরা সবাই দেখেছ। এখানে যেন তার কোনো আঁচ না লাগে। অনেক যন্ত্রণার পথ পাড়ি দিয়ে আমার দাদু ভাই আর আমার নাত বউ আবার এক হয়েছে। ওদের এই সুখের দিনটা যেন দীর্ঘস্থায়ী হয়, কথাটা মনে থাকে যেন। এসে গেছেন এবার এই তৃতীয় প্রজন্মের বড় বৌমা এসে গেছে। শ্রীমান সৌরনীল তার স্বপ্নের রাজকন্যা মেঘরানীকে নিয়ে আমাদের রাজপ্রাসাদে এই প্রবেশ করছে। ওরা এসে গেছে, যা যা যা। আর দাদাভাই কিন্তু বলে দিয়েছে মেঘকে আর মেঘ বলা যাবে না, বৌদি বলে ডাকতে হবে, ঠিক আছে? আচ্ছা তোরা চুপ করলি? বড় বৌমা তাড়াতাড়ি করে বরণটা সারো, নাত বউ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? দিদিভাই তুই কি করলি বলতো? নিজের জীবনটা নিয়ে তুই কি করলি? আমার একদম ভালো লাগছে না। সব কিছুর মধ্যে সেই ঘুরে ফিরে আমার তোর মুখটাই ভেসে উঠছে। আমার উপর রাগ হিংসে তোকে এতটা নিচে নিয়ে গেল। তুই নাকি আমার মৃত্যু চাইলি, আর কেবল মৃত্যু চাইলি তা তো নয়, তুই আবার গান জোগাড় করলি যাতে তুই আমাকে নিজের হাতে মেরে ফেলতে পারিস।